আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যাব ইতিহাসে হারিয়ে যাওয়া এক নগরী পানাম সিটিতে। 15 শতকে ঈসা খাঁ যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। রয়ে গিয়েছে এখনো ধ্বংস অবশেষ, ঘর বাড়ি অনেক কিছু রয়ে গিয়েছে, যেগুলো দেখলে আপনাদের মন অবশ্যই ভালো হবে। তো পানাম সিটিতে কিভাবে যাবেন, কত টাকা প্রাইস এবং কিভাবে খোলা থাকে সবকিছু থাকছে আজকে ভিডিওতে। তো চলুন আজকে ভিডিও শুরু করি। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাওয়ার জন্য যখন আমি গুলিস্তান পৌঁছালাম তখন ঘড়িতে 2টো বাজে। প্রথমেই এখান থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডে যেতে হবে। গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পর পর বৌরাক, স্বদেশ, দোয়েল কয়েকটি কোম্পানির বাস ছেড়ে যায়। বৌরাকের এসি গাড়িতে গেলে 100 থেকে 120 টাকা, দোয়েল কিংবা স্বদেশ পরিবহন করে গেলে ভাড়া গুনতে হবে জনপ্রতি 65 টাকা করে। প্রায় 10 মিনিটের ভিতরেই আমাদের বাস ছুটে চলল ইতিহাসের এক হারিয়ে যাওয়া নগরীর অভিমুখে। গুলিস্তান মোড় পেরিয়ে ফ্লাইওভারে উঠলো বাসটি। বাঁ পাশে জানলা দিয়ে দেখে নিচ্ছিলাম ঢাকার ব্যস্ততম সড়কগুলো। ঢাকা থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। সেই হিসাবে ভাড়া ঠিকই আছে। সোনারগাঁগামী বাস ছাড়াও আপনারা কুমিল্লা কিংবা চট্টগ্রাম অভিমুখে বাসে চেপেও চলে আসতে পারেন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। রাজধানী যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পর নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড় পেরিয়ে ছুটতে থাকলো বাসটি। কিছুক্ষণের মধ্যেই বাসটি উঠে পড়ল কাশপুর ব্রিজে। এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পারবেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য, আরো দেখতে পারবেন অজস্র মালবাহী জাহাজ। যেহেতু লোকাল বাস তাই বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে এবং যাত্রী নিচ্ছে, চলছে আর থামছে। স্বল্প দূরত্বের পথ তাই বেশি একটা বিরক্ত হবেন না। দেখতে দেখতে চলে আসলো মোগরাপাড়া বাস স্ট্যান্ড। এখানে আসতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। স্ট্যান্ডের পাশে যে রাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো সিএনজি এবং অটোরিকশা, সেটি হচ্ছে পানাম সিটি যাওয়ার মূল সড়ক। আপনারা চাইলে পানাম সিটিতে যেও দুপুরে লাঞ্চ করতে পারেন, আবার চাইলে এখান থেকেও খেয়ে যেতে পারেন। একটি ব্যাটারি চালিত অটোরিকশায় আমি রওনা দিলাম পানাম সিটির উদ্দেশ্যে। মোগরাপাড়া থেকে পানাম সিটির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অটোরিকশার ভাড়া মাত্র 20 টাকা। যতই পানাম নগরীর কাছাকাছি যাচ্ছি ততই অন্যরকম এক আবেশে দেহমন শিহরিত হচ্ছে। এই সোনারগাঁ একসময় বাংলার রাজধানী ছিল, যা কালের বিবর্তনে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা মাত্র। সেই পানাম সিটি শহরে প্রবেশ করার আগেই চোখে পড়বে কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরাতন ভবনগুলো। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। প্রবেশদ্বারের পাশেই রয়েছে একটি সিমেন্ট দ্বারা তৈরি বই, যেখানে পানাম সিটির সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। বন্ধুরা, অবশেষে আমি চলে আসলাম পানাম নগরীতে। ঢাকা থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র আমার 1 ঘন্টা। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানাম নগরীর সেই ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো, যা বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর কিছু ভবন এখনো টিকে রয়েছে কালের বিবর্তনে। তো চলুন আপনাদেরকে কোনায় কোনায় ঘুরিয়ে নিয়ে আসি পানাম নগরীর। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজে যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য। যেই শহর এক সময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর আজ পরিত্যক্ত। যে বণিকরা কারিগারি টাকা ঢেলে করেছিলেন ছাদের প্রাসাদ, তারা কি জানতেন এক সময় এটা বিলুপ্ত হয়ে যাবে? বন্ধুরা চলুন আগে জেনে নিই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 1500 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বের মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনা ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী থাকার জন্য ইউরোপীয় আদরে গড়ে তোলেন পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। পানাম নগরীতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসত বাড়ি। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। মূলত তারাই গড়ে তোলেন এই পানাম নগরী। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সেতু ও সড়ক নির্মাণে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি সংযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। পানাম সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁকে। এই কারণে ঈসা খাঁ প্রায় এখানে আসতেন।
শুধু তাই নয়, ঈশা খাঁ দূর দূরান্ত রাজ অতিথিদেরকে ঘুরিয়ে দেখাতেন এই নগরী। ইতিহাসে রয়েছে একবার পারস্যের বিখ্যাত কবি হাফিজকে এই নগরী দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ঈশা খাঁ। কবি হাফিজ এই আমন্ত্রণ অনেক খুশি হয়েছিলেন, যদিও পরবর্তীতে তার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তিনি আসতে পারেননি। কিন্তু পরে তিনি এই নগরীকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতা তিনি পাঠিয়ে দিয়েছিলেন সুলতানের কাছে। পরবর্তীতে সেই কবিতা পড়ে পারস্যের কিছু পর্যটক এখানে ঘুরতে এসেছিলেন। বন্ধুরা, এখানে কিন্তু সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যদি সরকার দেখাশোনা না করে তাহলে হয়তো আগামী প্রজন্ম দেখার মতো আর কিছুই থাকবে না। আমি সরকারের কাছে এই জন্য আবেদন করবো যে এগুলা যদি আরো ভালো মতো দেখাশোনা করা হোক, যাতে করে আগামী প্রজন্মরা দেখতে পারে, অনেক কিছু শিখতে পারে। আমাদের আগের পুরানো রাজধানী কোনটা ছিল, ভবিষ্যৎ যদি না দেখতে পারে তাহলে আগামী প্রজন্মরা কি জানবে এবং কি শিখবে। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে অন্যতম 52টি বাড়ি। পানাম সড়কের উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি ও দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বন্ধুরা, একটাবার ভাবেন যে তারা কি পরিমাণ বিলাসবহুল জীবনযাপন করতেন সেই সময়ের হিন্দু বণিকরা, যে এত বড় বড় ডুপ্লেক্স বাড়ি, মানে এগুলো দোতলা বাড়ি, ভোগ করার মতো মানুষ নেই। এই জন্য আমি বলি কি, যে আমার মতো যারা ইয়াং বয়সের আছে তারা জীবনটাকে ভোগ করো। টাকা পয়সা সবকিছু থাকবে দুনিয়াতে, এরকম বাড়ি থাকবে, সবকিছু দেখবে আরেকজন, ভোগ করার মতো তুমি থাকবে না তখন। বাড়িগুলো বেশিরভাগই আয়তকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। বাড়িগুলোর স্থাপত্যে মুঘল, গ্রিড ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। ভবনগুলোতে ইটের সাথে ব্যবহার করা হয়েছে লোহার ডালাইকৃত ব্র্যাকেট, ভেন্টিলেটর ও লোহার গ্রিল। আর মেঝেতে রয়েছে লাল সাদা কালোর মুজাহিদের কারুকাজ। বন্ধুরা, এতক্ষণ তো জানলেন পানামের সৃষ্টির ইতিহাস, এবার চলুন জেনে আসি পানামের ধ্বংসের ইতিহাস। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই নগরী লুটেরাদের লক্ষ্যবস্তু ছিল। ওই সময় লুটেরারা জানলা দরজা অব্দিও লুটে নিয়ে যায়। 1971 সালে হিন্দুরা ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকেই আর জেগে ওঠেনি পানাম। পরে বাড়িগুলোতে বসতি করার অনুমতি দেয় সরকার। বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং পরে তা নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে। এই নিয়ে বিস্তর লেখালেখি শুরু হলে 2004 সালে সমালোচনার মুখে পড়ে ইজারা বাতিল করা হয়। অযত্নে আর অবহেলায় পানাম নগরীর বাড়িগুলোতে শ্যাওলা পড়ে গেছে, ভিতরগুলো স্বেচ্ছাদে আর একবারে গুমট। এই নগরী দেখার জন্য দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন দর্শনার্থীরা। অবাক দৃশ্যে তাকিয়ে থাকেন হারিয়ে যাওয়া এক নগরীর দিকে। এক সময় জৌলুসের শহরে এখন আক্ষেপ ছাড়া আর কিছুই হয়তো নাই। বন্ধুরা, এই ছিল পানাম নগরীর ধ্বংস এবং সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। তো আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোথায় দেখতে চান সবাই কমেন্টস করে জানান। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।